ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। এই মুহূর্তে কোথাও একটাই ব্যক্তিত্ব, একজনই তিনি, যাকে নিয়ে এই এত কিছু প্রতিদিন বিতর্কের সূত্রপাত হচ্ছে। তিনি শেখ হাসিনা। শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন, কি ভাবনা চিন্তা করছেন, কি প্ল্যান করছেন, এবং তিনি কখন কোথায় থাকবেন, কোন দেশে আশ্রয় নেবেন, কোন দেশ থেকে কোন দেশে যাবেন, বা আদৌ বাংলাদেশে ফিরবেন কিনা। যে খবর আমরা পাচ্ছি, হয়তো ফেরার সম্ভাবনাও থাকতে পারে। আর অন্য ছবিও সামনে আসছে, সেগুলো কি কি একটা একটা করে তুলে ধরবো আজ। তবে তার আগে বলি, এই মুহূর্তে বাংলাদেশে কি চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বিগত 2-3 দিন ধরে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলা দেখিয়েছে সেই খবর, যে খবর বাংলাদেশের কোনো মিডিয়া দেখায়নি, দেখাবেও না। তা হচ্ছে কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে তথ্য প্রমাণ জড়ো করার জন্য একের পর এক কেস, একের পর এক মামলা সাজানো হচ্ছে। এমনকি 4-5 মাস আগের ঘটনার জন্য পর্যন্ত নিহতের আত্মীয়কে তুলে এনে তাকে দিয়ে জোর জবরদস্তি পর্যন্ত মামলা করানো হচ্ছে, যাতে সেগুলো শেখ হাসিনার বিরুদ্ধে কাজে লাগানো যায়। বলা হচ্ছে গণহত্যার জন্য, অথচ সেই গণহত্যার সপক্ষে আজ পর্যন্ত কোনো রকম তথ্য প্রমাণ জোটাতে ব্যর্থ ইউনূসের প্রশাসন। বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলি চালানোর ঘটনায় নাকি মদত ছিল শেখ হাসিনার, তারই ইনস্ট্রাকশনে হয়েছে। অথচ পুলিশের গুলি চালানোর ইনস্ট্রাকশন কে দিয়েছিল তা আজ পর্যন্ত স্পষ্ট নয়। এমনকি আবু সাইদের মৃত্যু, তাও কোন দিক থেকে গুলিতে হয়েছে, নাকি অন্য কোনো বড় গুরুতর আঘাতে হয়েছে, মাথাতে পাথর বা ইট ভারী ছোড়া হয়েছে কিনা, তার জন্য রক্তাক্ত হয়ে আবু সাইদ ঢলে পড়ে কিনা, সেই নিয়েও চুলচেরা বিশ্লেষণ চলছে, বিতর্ক সেখানেও দানা বাঁধছে। যে আসলে নাকি পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুটাই হয়নি, কারণ পুলিশের কাছে সেই সময়তে যে গুলি ছিল সেটাকে বলা হয় রাবার বুলেট, আর রাবার বুলেটে কারোর মৃত্যু হয় না। এবং বেশ কিছু ভিডিও ফুটেজ সামনে আসছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে আবু সাইদকে পুলিশ আসার আগের মুহূর্তে তার মধ্যেই কেউ এমন কিছু ঢিল ছোড়ে বা ইট ছোড়ে, ভারী পাথর বা ইট ছোড়ে, যাতে তার মাথায় লাগে এবং সেখান থেকে রক্ত বেরোতে শুরু করে। সে নিজে মাথায় হাত দিয়ে দেখে, তার হাতে রক্ত লেগে আছে। একাধিক জিনিস যত বেশি সামনে আসছে, তত বেশি বোঝা যাচ্ছে যে আসলে পুরো বিষয়টাই একটা সুন্দর প্ল্যান করে, ছক করে এগোনো হয়েছিল, যাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেই একটা দল, তারা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে ঢুকে পড়েছিল। তারা কারা ছিল? তারা কি শিবিরের ছাত্ররা ছিল, শিবিরের কিছু তরুণ নেতা ছিল, নাকি অন্য আরো কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে, রীতিমতো ট্রেনিং নিয়ে ওই ভিড়ের মধ্যে ঢুকে গিয়েছিল, যাতে তারা তার মধ্যে ঢুকে একটা নৈরাজ্য তৈরি করতে পারে এবং অন্তত বেশ কয়েকজন ছাত্রের লাশ পড়ে যায়। এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। ক্রমশ যত দিন যাচ্ছে, তত বিশেষ করে স্পষ্ট হচ্ছে গোটা ছবিটা। এমনকি ইউনূসের যারা সচিব হিসেবে রয়েছেন, যারা উপদেষ্টা রয়েছেন, তার মধ্যেও এমন অনেক যোগ্য লোক ছিলেন যারা উপদেষ্টা হতে পারতেন, তাকে উপদেষ্টা না করে বিশেষ কিছু লোককেই বেছে নেওয়া হয়েছে তার উপদেষ্টা মণ্ডলীতে। অভিযোগ করা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। 5ই আগস্টের পরে এই উপদেষ্টা মণ্ডলী তৈরি হয়, আর দেখা গেছে মাত্র কয়েক মাস, ডিসেম্বরের মধ্যেই তার মধ্যে কোনো উপদেষ্টা, তাদের আচরণ, ব্যবহার, রূপ বদলে গিয়েছে সম্পূর্ণ। 180 ডিগ্রির বদল হয়েছে। কেউ তো রীতিমতো বাড়ি গাড়ি কিনে একটা অন্য লেভেলে পৌঁছে গিয়েছেন। 4 মাসের মধ্যেই বাড়ি, 4 মাসের মধ্যেই গাড়ি, সব হয়ে গেছে। অতএব হলো কিভাবে? তাহলে পুরোটাই কি নেপথ্যে বড়সড় ষড়যন্ত্র ছিল? এই ষড়যন্ত্রটা আসলে বোধহয় ইউনূসের একটা প্যাটার্ন। তিনি সবকিছুর মধ্যেই ষড়যন্ত্র করতে যায় এবং সব সময় একটা ছক সাজাতে যায়। যে ছকে পালাবদল হয়েছে, যে ছকে হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, যে ছকে
তুমুল নৈরাজ্য তৈরি করা হয়েছে। ঠিক যে ছকে বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হয় 5ই আগস্টের পর থেকে, এবং যে ছকে ভারত বিরোধী মন্তব্য, ভারত বিরোধী স্লোগান, ভারতের প্রতি বিদ্বেষ যেভাবে কোথাও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়, যাতে সহজে মনে হয় যে এইটাই এখন বাংলাদেশ চাইছে বা বাংলাদেশের আপামর জনগণ এই ভাষাতেই কথা বলছে। আপনাদের দেখিয়েছিলাম এর আগে যে কি সুন্দর সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার জন্য ইউনূস বারবার ফেসবুকের দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং সেখান থেকে আধিকারিককে নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা বৈঠক করেছে কোন কোন ভিডিও যাতে মানুষ দেখতে না পায় বা কোন কোন ভিডিওগুলো রিপিটেডলি বারংবার আপনি না চাইলেও সেগুলোই ঘুরে ফিরে আসে। প্রতিটা জিনিস সুন্দর একটা সাজানো গোছানো ছক। আর এবার ইউনূসের যে ছক, এবং এই ছকের মধ্যে বলতে ভুলে গেলাম আমি, এই ছকের মধ্যে একটা বড় পার্ট হচ্ছে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া। দেখুন বেছে বেছে বিএনপির সময়কার, সেই সময়কার বাংলাদেশের ভাষায় বলতে গেলে সাবেক মন্ত্রী, আমরা বলি প্রাক্তন, সেই সময় এক্সে বারকারেক মন্ত্রী যারা এক্সে বারকারেক জঙ্গিরও ওপর দিয়ে যায়, তাদেরকে খুলেআম ছেড়ে দেওয়া হচ্ছে। যাদের ফাঁসির সাজা ছিল তাদের পর্যন্ত ছেড়ে দেওয়া হচ্ছে। আর নতুন করে ফাঁসিতে ঝোলানোর জন্য আওয়ামী লীগের বেছে বেছে এমপি, মিনিস্টার, তাদের ওপর নতুন নতুন মামলা রুজু করা হচ্ছে। বেছে বেছে শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত মামলা, মোকদ্দমা, সমস্ত অভিযোগ এককাট্টা করার চেষ্টা করা হচ্ছে। সব থেকে বড় বিষয়, দেখুন আমি আগের দিন বলেছিলাম যে 8খানা প্রকল্প রয়েছে, যে 8টা প্রকল্পে বিদেশি ফান্ড নিয়ে এসে সেই প্রকল্পগুলোকে করাতে চেয়েছিলেন শেখ হাসিনা। এমনকি আমরা জানি যে পদ্মা সেতুতেও বিদেশি ফান্ড রয়েছে। যদি কোনোভাবে প্রমাণ করা যায় যে সেখানে বিপুল দুর্নীতি হয়েছে, তাহলে সেই অভিযোগগুলোকে এককাট্টা করেও শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আর্থিক তছরূপের মামলা দায়ের করা যাবে। ইতিমধ্যে গণহত্যার মামলা দেওয়া হয়েছে, আরও অনেক মামলা দেওয়ার প্ল্যান চলছে। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আর্থিক দুর্নীতি, যেটা যে লেভেলে করেছেন শেখ হাসিনা বলে অভিযোগ ইউনূসের, সেই আর্থিক দুর্নীতিকে বিশ্বের দরবারে প্রমাণ করতে গেলে চাই হচ্ছে তথ্য প্রমাণ, এবং সেগুলোকে এককাট্টা করার প্রয়োজন রয়েছে যাতে শেখ হাসিনার বিরুদ্ধে নিজের দেশে আরও বেশি মামলা মোকদ্দমা রুজু করা যায়, তাকে আরও বড় করে ক্রিমিনাল বানানো যায়, আর্থিক তছরূপের মামলা দেওয়া যায় শেখ হাসিনার বিরুদ্ধে। এবং তার জন্য কি দরকার? তার জন্য প্রকল্পগুলোতে কত কত দুর্নীতি হয়েছে সেটা জানা দরকার। প্রকল্পগুলোর কাগজপত্র কোথায় থাকে? সচিবালয়। দেখুন, আমার মনে হয় বাংলাদেশের মানুষের এতটা বোকা নন। আর আমরা এদেশ থেকে দেশের মিডিয়া খোলা চোখে দেখতে পাচ্ছি, কারণ আমাদের উপর কোনো চাপ নেই। বাংলাদেশের মিডিয়াও দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, কিন্তু দেখাতে পারছে না, তাদের উপর চাপ রয়েছে। তো এই বাংলাদেশ মিডিয়া যে খবর দেখাবে না সে খবর আমরা তুলে ধরছি। গতকাল মধ্যরাতে, মাঝরাতে ঢাকার সচিবালয়ে হঠাৎ করে আগুন লেগে যায়। ঢাকার সচিবালয়ে কোনো ছোটখাটো কোনো দোকান নয়, রাস্তার ধারের কোনো ঘুমটি দোকান নয়, কি দুম করে আগুন লেগে গেল। একটা গোটা বিল্ডিং দাও দাও করে জ্বলেছে গতকাল রাতে, মধ্যরাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে হঠাৎ করে আগুন লেগে যায়। কি থেকে আগুন কেউ জানতে পারেনি এখনো পর্যন্ত আসল কারণ। এবং এতটাই ভয়াবহ, ভয়ঙ্কর সেই আগুন, যে আগুন নিয়ন্ত্রণ করতে সময় লেগে গেল পাক্কা 10 ঘন্টা। 20টা ইঞ্জিন এলো, 10 ঘন্টা ধরে চেষ্টা চললো, তারপরে আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো। ততক্ষণে সবই ছাই। কতখানি গুরুত্বপূর্ণ এই 7 নম্বর সচিবালয় ভবন। 7 নম্বর ভবন সচিবালয়ের 7 নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ বিভাগের অফিস রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। এই ভবনের মধ্যেই রয়েছে দেখুন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়। প্লিজ আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, চাইলে নোট করে রাখতে পারেন খাতা কলম নিয়ে। সচিবালয়ের এই গুরুত্বপূর্ণ ভবনে, 7 নম্বর ভবনে যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো রয়েছে তার মধ্যে রয়েছে সড়ক পরিবহন, অর্থাৎ যে সড়ক পরিবহন দপ্তরের আওতায় পড়ে কোথায় কোন রাস্তা তৈরি হচ্ছে, কোথায় কোন হাইওয়ে তৈরি হচ্ছে, তার জন্য কত টাকা টেন্ডার ডাকা হয়েছে, কত টাকার বাজেট স্যাংশন করা হয়েছে, কত টাকা সেখানে লাগানো হয়েছে। এছাড়া রয়েছে সেতু মন্ত্রণালয়ের সমস্ত গুরুত্বপূর্ণ কাগজ। সেতু মন্ত্রণালয়, বুঝতে পারছেন তো মানেটা? সেতু মন্ত্রণালয় অর্থাৎ সেতু নির্মাণের সমস্ত কাগজ, ফাইল যেখানে থাকে। আর এই মুহূর্তে বাংলাদেশে সব থেকে চর্চিত আলোচিত বিষয় কোন সেতু ছিল? আপনারাও জানেন, পদ্মা সেতু।
এবং ইতিমধ্যেই বিএনপির তরফ থেকে শুরু করে আরো অনেকেই অভিযোগ করেছেন যে এই পদ্মা সেতু পেছনে যা টাকা খরচ হয়েছে সেটা সম্পূর্ণটাই লুট করা হয়েছে। আসল যত টাকা আনা হয়েছিল সেই টাকাতে অন্তত এরকম 7খানা পদ্মা সেতু হয়ে যেত। সেতু মন্ত্রণালয় কিন্তু রয়েছে এর মধ্যে, ডাক এবং টেলিযোগাযোগ বিভাগ রয়েছে এই ভবনের মধ্যে, স্থানীয় সরকার মন্ত্রণালয় রয়েছে, শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে, এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের অংশ রয়েছে। অর্থাৎ অর্থ মন্ত্রকের যে ডিপার্টমেন্ট, অর্থমন্ত্রক, সেই অর্থমন্ত্রকের একটা অংশ রয়েছে। ভাবতে পারছেন এত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট যেখানে রয়েছে, যে ভবনে রয়েছে, সেই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টগুলো, দপ্তরগুলো, সমস্ত ফাইল রয়েছে যেখানে, সমস্ত কাগজপত্র রয়েছে যেখানে, সেই জায়গাতে আগুন লেগে গেল। এত বড় সরকারি ভবনে আগুন লেগে গেল। আমাদের দেশ হলে এতক্ষণ পর্যন্ত কয়েকজনকে শোকজ করে চাকরি চলে যেত, অনেক গুরুত্বপূর্ণ রথী মহারথী অ্যারেস্ট হয়ে যেত। এখানে সেসব কিছুই হয়নি, বরং 20খানা ইঞ্জিন এনে 10 ঘন্টা ধরে নাকি আগুন নেভানোর চেষ্টা চলেছে। 10 ঘন্টা, 10 আওয়ার্স, যাতে অনেক সময়টা এতটাই বেশি যে সময়ের মধ্যে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, সমস্ত কাগজপত্র, দলিল, দস্তাবেজ। কারা লাগালো আগুন, নেপথ্যে কী চক্রান্ত রয়েছে, আশা করি অনেকেই বুঝতে পারছে। এবার যদি কাগজপত্র সব পুড়ে ছাই হয়েই যায়, তাহলে হতেই পারে এই অস্থায়ী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এখন সেতু রাস্তার জন্য নতুন নতুন কাগজ তৈরি করবেন, এবং যে কাগজগুলোর সপক্ষে কোনো প্রমাণ থাকবে না, যে কাগজগুলো মনের ইচ্ছে মতো তৈরি করা যাবে এবং যেখানে মনের ইচ্ছে মতো ফিগার লাগানো যেতে পারে, যেখানে যে কাগজগুলো ছিল, যে প্রমাণগুলো ছিল, সেগুলো সমস্ত জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। 7 সদস্যের তদন্ত কমিটি নাকি গঠন করেছে বাংলাদেশ, কিন্তু এখনো পর্যন্ত কোনো কুলকিনারাই করতে পারছে না। তাহলে কিসের জন্য, কোন উদ্দেশ্যে এই এত গুরুত্বপূর্ণ দপ্তরে আগুন লাগানো হলো, সেটা ভাবতে হবে। এবং এই ঘটনা যখন ঘটছে তখন দেখুন আরও একটা ঘটনা বাংলাদেশে হঠাৎ করে আরও অনেক কিছু ঘটছে। কীরকম? বগুড়া জেলার ঘটনাটা বলি আপনাদের, আপনারা অনেকেই নিশ্চয়ই শোনেননি, কারণ বাংলাদেশের মিডিয়া এগুলো দেখায় না। আজ বগুড়া একটা জেলা এবং সেখানকার যে জেল রয়েছে, কারাগার রয়েছে, সেখানে হৃদরোগে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং প্রাক্তন সংসদ সদস্য রাকিবুল আহসান। গত 11ই নভেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 29 দিন, আরও একবার বলি, গত 11ই নভেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত মাত্র 29 দিনে বগুড়া কারাগারে বন্দি থাকা 4 জন আওয়ামী লীগ নেতা হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আচ্ছা, 4 জনই হার্ট অ্যাটাকে মারা গেল। এমন কি চলছে বগুড়া জেলে, যাতে আওয়ামী লীগের নেতারা রাতারাতি অসুস্থ হয়ে পড়ছেন, তাদের বুকে ব্যথা শুরু হয়ে যাচ্ছে এবং তারপর তারা হার্ট অ্যাটাক করে ফেলছেন। ব্যাক টু ব্যাক, পরের পর একই ঘটনা ঘটছে, 4টে একই ঘটনা। একবার দেখুন কোন দিন কিভাবে বেছে বেছে আওয়ামী লীগের নেতারা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, যে ছবিগুলো সামনে আসছে। বগুড়া কারাগারে 9 ডিসেম্বর আব্দুল মতিন, তিনি হচ্ছেন আওয়ামী লীগের সদস্য, সেমভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। 11 নভেম্বর মারা যান আওয়ামী লীগের সম্পাদক শহীদুল ইসলাম, তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর 25 নভেম্বর চলে যান, সেদিন মারা গেলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ। ভাবুন, জেলে নিয়ে যাচ্ছে, তাদের বিচার হবে তো? বিচার হোক, আইনের প্রক্রিয়ায় যেরকম বিচার হওয়ার হবে সেরকম বিচার হোক। সবাই তো বলছেন নাকি বিচার হবে, বাংলাদেশে নাকি সঠিক বিচার হয়, অথচ যাদেরকে জেলে নিয়ে যাচ্ছেন তারা এক এক করে মারা যাচ্ছেন। কোন একটা অজানা রহস্য সেখানে রয়েছে যে তারা এক এক করে মারা যাচ্ছেন, তারা জেলে থাকতে পারছেন না, সার্ভাইভ করতে পারছেন না, প্রাণে বেঁচে ফিরে আসতে পারছেন না। তাদের বিচার আর কি হবে? চলুন 26 নভেম্বরে জানাই। 26 নভেম্বরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত আলম, তিনি মারা গেলেন। একের পর এক ঘটনাগুলো ঘটছে এবং ঘটনাচক্রে আপনারা নিজেরাই বলুন যে 4 জন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতা, সচিব, তারা মারা গেলেন 4 জনই হার্ট অ্যাটাক করে। কোথাও মনে হচ্ছে না যে ব্যাপারটা যেন এতটাও সহজ নয়? এ কি আদৌ সম্ভব? বাংলাদেশের মধ্যে যখন এরকম ছবি চলছে, ওই যে আমি বললাম যে যেন তেন প্রকারেণ, ছলে বলে কৌশলে, যেভাবেই হোক আসলে বাংলাদেশের মানুষকে ব্যস্ত রাখতে হবে। কখনো ভারত বিদ্বেষ নিয়ে, কখনো হিন্দু নিধন নিয়ে, কখনো বড় বড় গুরুত্বপূর্ণ ফতোয়া মেয়েদের ওপর জারি করে,
আর এখন চলছে তথ্য প্রমাণ ধ্বংসের কাজ। কারণ এই সমস্ত কিছুর মধ্যে যত বেশি বাংলাদেশের মানুষ ব্যস্ত থাকবেন তত বেশি নির্বাচনটা পিছিয়ে যাবে। এবং বাংলাদেশের যা এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান লক্ষ্য তা হচ্ছে হাসিনাকে ফিরিয়ে আনা। সেই হাসিনাকে ফিরিয়ে আনার জন্য একটু একটু করে কাজ গোছানো সম্ভব হবে, ছক তৈরি করা সম্ভব হবে। প্রথমে হুমকি দেওয়া হয়েছিল, পরে সুর নরম করে হাতে পায়ে ধরে হাসিনাকে ফেরাতে চাইছে ইউনূস এবং তার দল। বারবার এখন ভারতের কাছে এসে হাত জোর করে তারা অনুরোধ করছে, তারা বলছে আমরা রিকোয়েস্ট করছি, আমরা অনুরোধ করছি, প্লিজ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হোক, প্লিজ তাকে আমাদের দেশে পাঠানো হোক। আরে বাবা, ভারত কি করবে না করবে তার কৈফিয়ত তো বাংলাদেশকে দেবে না। বাংলাদেশের মতো একটা রাষ্ট্র কখন কি চাইছে বা বলছে সেই অনুযায়ী ভারত চলবে না। তারা বুঝে গেছেন ভারত চাইলে, ভারত না চাইলে কোনো কিছুই করা সম্ভব নয়। ভারত চাইলে তবেই সেটা করা সম্ভব। বাংলাদেশের কথা মতো, অনুরোধ মতো ভারতের চলার কথা নয়। আর অনুরোধ বা ভারত শুনবে কিনা সেটাও নির্ভর করছে ভারতের সরকারের ওপরে। আপনি আপনার মতো করে অনুরোধ রাখতেই পারেন, কিন্তু আমার দেশ ঠিক করবে যে বাংলাদেশের মতো একটা ছোট দেশের রিকোয়েস্ট আদেও রাখা উচিত না উচিত নয়, আদেও রাখতে ইচ্ছে করছে না করছে না। তাই এই মুহূর্তে রোজ রোজ নানা রকমভাবে অনুনয় বিনয় রিকোয়েস্ট করা, মৌখিকভাবে বলা যে প্লিজ হাসিনাকে আমাদের দেশে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু প্রশ্ন এটা হচ্ছে যে তারা কোন দেশে ফেরাতে চাইছেন হাসিনাকে? যে দেশটা এই মুহূর্তে নৈরাজ্যের ওপর রয়েছে, যে দেশে কোনো বৈধ সরকার নেই, একটা অবৈধ সরকার, অবৈধ অস্থায়ী সরকার। তারা বিচার করবে বৈধ সরকারের, বৈধ প্রধানমন্ত্রীর। আদেও সম্ভব? গল্পে গরু গাছে ওঠে। কিসের ভিত্তিতে চাইছেন শেখ হাসিনাকে? এবং শেখ হাসিনা যাওয়ার পর তারও যেরকম হার্ট অ্যাটাক হয়ে যাবে না আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের মতো, তার দায়িত্ব কে নেবে? আপনারা বললেন যে শেখ হাসিনা এলেন, আমরা বিচার শুরু করলাম, তারপরে ওনার হার্ট অ্যাটাক হয়ে গেল। হাস্যকর নয়? চলছেটা কি বাংলাদেশে? বেঁচে বেঁচে আওয়ামী লীগের নেতারা সবাই হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন, রাতারাতি হচ্ছে কি করে? আর সেখানে গেলে শেখ হাসিনার আদৌ কি সঠিক বিচার হবে? শেখ হাসিনা আদৌ তার নিজের বক্তব্য রাখতে পারবেন? রাখতে পারার মতো আদৌ কোনো মানে অবস্থা রয়েছে কি সেখানে? নাকি আসলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে তারপর তার উপর অত্যাচার করার পরিকল্পনা রয়েছে? দেখুন, সার্জিস আলম এবং তাজেমুল হাসান এরা কি বলছেন, এদের কি অনুরোধ ভারত সরকারের কাছে? দেখুন একবার। ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যে খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যে খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। রাষ্ট্রের কাজ করেছেন। আমি তো এই রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজ করছি, আমি চিফ প্রসিকিউটর হিসেবে কাজ করছি। আমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই রাষ্ট্র সেই ব্যবস্থা নিয়েছেন। সুতরাং এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, এখানে আমার মন্তব্য করার কিছু নেই। আমরা চাইবো সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। সুতরাং রাষ্ট্র এবং আমরা আলাদা কোনো বিষয় না, রাষ্ট্রের পক্ষ থেকে যেটা করা হয়েছে এটা আমাদের পক্ষ থেকে রিকোয়েস্টের মাধ্যমেই করা হয়েছে। দেখুন, একদিকে সার্জিস আলম সদ্য সরকারে, অস্থায়ী অবৈধ সরকারে বসে কি তার হম্বিতম্বি। এই সার্জিস আলমেরই একাধিক ভিডিও রয়েছে, চাইলে আমি স্বর্ণালী রোজ আপনাদের দেখাতে পারি। তিনি বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আদর্শ ছিলেন, তার অনুপ্রেরণায় তিনি কত কিছু ভাবতে শিখেছেন, কত কিছু বুঝতে শিখেছেন। আর রাতারাতি এখন পালা বদলের পরে সুর বদল করে গিরগিটের মতো এই সার্জিস আলম এখন আওয়ামী লীগের মুন্ডপাত করছে, শেখ হাসিনার মুন্ডপাত করছে। উনি নাকি গণহত্যাকারী। প্রশ্ন হচ্ছে, গণহত্যাকারী, খুনি, এই জিনিসগুলো বলার আগে তো আদেও গণহত্যা করেছেন শেখ হাসিনা, তার প্রমাণ রাখতে হবে। সেই জন্যই কি রাতারাতি এই ধরনের অভিযোগগুলো দায়ের করা হচ্ছে? 6 মাস 8 মাস পুরনো ঘটনা টেনে নিয়ে এসে, কোনো এক নিহত বন্দির আত্মীয়কে তুলে নিয়ে এসে জোর করে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করানো হচ্ছে। চলুন একটা জিনিস দেখাই যে এই মুহূর্তে কি করতে পারে বাংলাদেশ। বন্দি প্রত্যর্পণ চুক্তি বলে একটা চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী আমি এক এক করে পয়েন্ট দেখাবো। সেই চুক্তি অনুযায়ী কি করতে পারে বাংলাদেশ?
বাংলাদেশ এই মুহূর্তে সত্যি কথা বলতে কিচ্ছু করতে পারে না, কিচ্ছু নয়। বাংলাদেশের হাতে কিচ্ছু নেই, শুধুমাত্র ভিক্ষে করা ছাড়া এই দেশটার হাতে কিচ্ছু নেই এই মুহূর্তে আর জঙ্গি তৈরি করা ছাড়া। কিন্তু কি করতে পারে? আমি প্রতিদিন আপনাদেরকে যুক্তি দিয়ে তথ্য প্রমাণ দিয়ে বিশ্লেষণ করি, সেই যুক্তি তথ্য প্রমাণের জায়গা থেকে কয়েকটা পয়েন্ট বলে দিই। এক হচ্ছে বন্দি প্রত্যর্পণ চুক্তিতে আবেদন করতে পারে ভারতের কাছে, যে আমাদের দেশের যে অপরাধী, আমাদের দেশে যার বন্দি হওয়ার থাকার কথা ছিল, সে আপনার দেশে রয়েছে, তিনি আপনার দেশে রয়েছেন, তাকে প্লিজ ফিরিয়ে দেওয়া হোক। এবং এই বন্দি প্রত্যর্পণ চুক্তিতে আবেদন করা যেতে পারে। বন্দি প্রত্যর্পণ চুক্তি 2013 সালে এই চুক্তি হয় এবং চুক্তিতে সেই সময় বলা হয়েছিল যে নাশকতামূলক কাজ, ভয়ঙ্কর কোনো কাজ থাকলে, আমাকে আমি দেখছিলাম এগুলো পয়েন্টগুলো পরপর করে, খুন, অপহরণ, নাশকতা, এগুলো যদি হয় তাহলে এগুলোকে রাজনৈতিক বলা যাবে না এবং সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ দাখিল করতে হবে। কিন্তু এই চুক্তি 2016 সালে এটাকে নতুন করে সংশোধন করা হয়। সংশোধন করে বলা হয় যে যদি ভয়ঙ্কর সমস্ত অপরাধ করে থাকেন অভিযুক্ত বন্দি এবং তার বিরুদ্ধে তার নিজের দেশে একাধিক মামলা দায়ের করা হয়, তাহলে কোনো তথ্য প্রমাণ না দিলেও চলবে এবং তাকে চাওয়া যেতে পারে। কিন্তু সব থেকে বড় কথা, ভারতকে দিতে বাধ্য। একটা ছোট্ট জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা না দেখালেই নয়, সেটা হচ্ছে আদৌ এই বন্দি প্রত্যর্পণ চুক্তি এক্ষেত্রে কাজে আসবে কিনা। প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, 2013 সালে চুক্তি হয়েছিল, 16 সালে সংশোধন হয়েছিল, কিন্তু এখন কি আদৌ কাজে আসবে বন্দি প্রত্যর্পণ চুক্তি? উত্তরটা খুব ভালো করে জেনে নিন। উত্তর হচ্ছে, এই বন্দি প্রত্যর্পণের করার সময় যদি সেই দেশ মনে করে, ভারত মনে করে যে আসলে এই বন্দি প্রত্যর্পণ চুক্তির আড়ালে, বন্দিকে ফিরিয়ে দেওয়ার আড়ালে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, তাহলে ভারত ফেরাতে বাধ্য নয়। সব থেকে বড় কথা, যদি মনে হয় দেশে ফেরালে সেই বন্দির প্রাণ সংশয় হতে পারে, তাহলে ভারত ফেরাতে বাধ্য নয়। এবং ভারত যদি মনে করে যে এই ক্ষেত্রে কোনো অন্য কোনো ষড়যন্ত্র কাজ করছে, আসলে কোনো নাশকতামূলক কাজ নয়, দেশের কোনো বড়সড় ক্ষতি হয়নি, কোনো নাশকতার কাজ হয়নি, তাহলেও কিন্তু ভারত ফেরাতে বাধ্য নয়। পরপর যে বিষয়গুলো আমি দেখছিলাম যে ন্যায় বিচার পাবে না যদি মনে হয় কোথাও ভারতের, তাহলে কিন্তু ভারত ফেরাতে বাধ্য নয়। চুক্তির 8 নম্বর ধারা, যারা গাক গাক করে চিৎকার করছেন অশিক্ষিতর মতো, যারা জানেন না যে দুই দেশের মধ্যে অলরেডি একটা চুক্তি হয়ে বসে আছে, তাদেরকে জানাই এই চুক্তি পারলে একবার পড়ে নেবেন। এই চুক্তির 8 নম্বর ধারায় স্পষ্ট লেখা রয়েছে যে যদি উদ্দেশ্য বিশ্বাসযোগ্য মনে না হয়, তাহলে কিন্তু সেই বন্দিকে ফেরাবে না ভারত। অতএব এত কিছু করে লাভ নেই, লাফালাফি ঝাপাঝাপি করে। আসল উদ্দেশ্য হচ্ছে যে কি কারণে তুমি ফেরত চাইছো, এবং সেই কারণেই হয়তো এত ভুরি ভুরি মামলা। তা সত্যি মিথ্যে আমরা জানি না, ভারতের মিডিয়ার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু রাতারাতি এত ভুরি ভুরি মামলা যদি কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে দায়ের হতে শুরু করে, তাহলে সন্দেহ হয়, প্রশ্ন জাগে। এবার হচ্ছে, যদি শেখ হাসিনার নিজের মনে হলো যে আমি ফিরে যাব, বা ভারতেরও মনে হলো কি শেখ হাসিনার ফিরে যাওয়া উচিত বাংলাদেশে, তাহলে কি হতে পারে? যদি 2025-এর নতুন বছরে শেখ হাসিনা ফিরে আসেন, তার ছেলে জয় ইতিমধ্যে বলেছেন যে তার মা দেশে ফিরতে চাইছেন ভীষণ রকমভাবে, কি হতে পারে চলুন পরপর দেখাই দেশে ফিরলে কি হতে পারে। তবে তার আগে, দেশে ফিরলে কি হতে পারে তার আগে আমি দেখাবো একবার রফিকুল আলম, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র, তিনি কি বলছেন, তিনি এই হাসিনার ফেরত পাওয়া বিষয়ে কি বলছেন, একবার শুনুন। আমি যতটুকু মনে করতে পারি এখানে কোনো টাইম লিমিট মেনশন করা নাই, সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব, যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে, তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। কিন্তু মানে এখন যে পর্যায়ে, গতকালকে মাত্র দেওয়া হয়েছে, এর পরবর্তী পদক্ষেপ কি হবে এটা এখনই বলা মুশকিল। আসলে
চলুন এবার আপনাদের দেখাই একেবারে সময় নষ্ট না করে যে হাসিনা যদি দেশে ফেরেন তাহলে কি হতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এবার তুলে ধরবো যে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের মধ্যে ফিরতে চাইছেন বা যে দেশে ফেরানোর কথা বলা হচ্ছে, সেই দেশে যদি শেখ হাসিনা 2025-এ ফিরে যান তাহলে কি কি পরিণতি তার জন্য অপেক্ষা করছে, কি হতে পারে শেখ হাসিনার ভবিষ্যৎ। শেখ হাসিনা ফিরলে কি হবে? প্রথম বিষয়, তালিবানি কায়দায় খুন করা হতে পারে শেখ হাসিনাকে, তালিবানি কায়দায়, অর্থাৎ ঢাকার প্রকাশ্য রাস্তায় দাঁড় করানো হতে পারে, পাথর ছোড়া হতে পারে, আরো ভয়ঙ্কর কিছু নির্মম পরিণতি হয়তো অপেক্ষা করে রয়েছে শেখ হাসিনার জন্য যদি শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে ফিরে যান। আর কি হতে পারে? বিচারের নামে তাকে আটকে রাখা হতে পারে, যেভাবে আওয়ামী লীগের বাকি গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীদের আটকে রাখা হয়েছে বিচারের নামে দীর্ঘদিন পর্যন্ত কোনো রকমের শুনানি না করে, কোনো আইনজীবী নিয়োগ না করিয়ে দিনের পর দিন তাকে কারাগারে আটকে রাখা হতে পারে। তিন হচ্ছে যে শর্তে হাসিনা ফিরতে পারেন, হাসিনা ফিরলে হতে পারে ভোটের শর্ত হতে পারে, ভারত হয়তো বলতে পারে যে ভোট করাও, নির্বাচন করাও, তারপর শেখ হাসিনা ফেরত যাবে। অতএব ভোটের ময়দানে শেখ হাসিনা কামব্যাক করতে পারেন। 2025-এ নির্বাচন হলে তিনি তার দলের প্রতিনিধিত্ব করার জন্য মুখ হিসেবে সেই ক্যাম্পেইনে, সেই রাজনীতির ময়দানে তিনি ফিরতে পারেন স্বমহিমায় প্রচার করার জন্য। 4, ভোটে জিতে ফের প্রধানমন্ত্রী হতে পারেন শেখ হাসিনা। এখনো পর্যন্ত যে স্ট্রাকচার রয়েছে, বিএনপির গ্রহণযোগ্যতা এবং নবতম নতুন যে দল ইউনূসের এবং তার সঙ্গে আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা করে সেক্ষেত্রে আওয়ামী লীগের জেতার সম্ভাবনাও রয়েছে। 5, দেশ ছাড়া হতে পারে ইউনূস। যদি ভারত এরকম শর্ত দেয় যে শর্ত মানতে বাধ্য হবে বাংলাদেশ, যদি শেখ হাসিনাকে ফেরত চাও তাহলে নির্বাচনটা করাও, নির্বাচনী ময়দানে একমাত্র শেখ হাসিনা ফেরত যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবিলম্বে দেশ ছাড়বেন ইউনূস। কারণ আপনাদের আগেও জানিয়েছি মাত্র 5 মাসের মধ্যে দেশের অর্থনীতির মূল যেটা মেরুদণ্ড অর্থাৎ যে রিজার্ভ, সেই রিজার্ভ হাফ করে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। তার প্রকৃত প্রমাণ রয়েছে আমাদের কাছে। এবং কিভাবে কোন খাতে এত এত টাকা তিনি খরচ করলেন রাতারাতি, তার জবাবদিহি করতে হতে পারে তাকে। আর জবাবদিহি করতে না পারলে কিন্তু পাল্টা শেখ হাসিনা থেকে গেলেন এবং ইউনূস দেশ ছাড়া হলেন, সেই ছবিও দেখা যেতে পারে। এই সম্ভাবনাগুলো এই মুহূর্তে রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই আমাদের আজকের এই প্রশ্নগুলো আমরা তুলে ধরবো যে সত্যি সত্যি তার সম্ভাবনাগুলো কতখানি রয়েছে। কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যেই, শোনাবো সেগুলো। তার আগে প্রশ্ন রইল একটাই, দেশে ফিরতে পারবেন শেখ হাসিনা? ফিরবেন কি এবছর, মানে নতুন বছর? প্রশ্ন রইল। ফ্যাসিস্ট হাসিনার মুখোমুখি বর্ণনা করতে চাই, সারাদিন বর্ণনা করেছে। সে চুরি করছেন, ব্যাংকগুলোকে লুট করে শেষ করে দিয়েছে। কেন পর্যন্ত কিভাবে থাকে? আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, এটা নতুন ভারত সরকারকে। এই অনুসারে আমি চাই না, হাসিনা যেরকম চালাইছে আইছে হাসিনাই আয়ুক। খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। এই হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। হাসিনা দেশে ফিরবেন কিনা, কোন পরিস্থিতিতে ফিরবেন, আর ফিরলে কি হতে পারে, এই সব কিছু নিয়ে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার রয়েছে। তাকে আলাপ করে নিয়ে এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী এবং স্টুডিওর বাইরে থেকে আমার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগ নেত্রী রোকেয়া প্রাচী। আর কিছুক্ষণের মধ্যেই গণ অধিকার পরিষদের তরফ থেকে তার সদস্য সচিব ফারুক হাসান আমার সঙ্গে যোগদান করবেন। আশা করি ফারুকও এই বিষয় নিয়ে তার বক্তব্য, তাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটাও তুলে ধরতে পারবেন। কারণ আমি প্রতিদিন বলছি, যখন বাংলাদেশ বিষয় নিয়ে আলোচনা করছি, যখন বিষয়টা বাংলাদেশ, তখন বাংলাদেশের স্বর, বাংলাদেশের কণ্ঠস্বরগুলো তুলে ধরার দায়িত্ব আমার রয়েছে। তাই শোনানোর চেষ্টা করব, প্রশ্ন করব। আমি শুরুতেই আসি রোকেয়া প্রাচী আমাদের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগ নেত্রী, তার কাছে। রোকেয়া, গতকালও আলোচনা করছিলাম আমরা, যে জায়গা থেকে শুরু করতে চাইবো আজকে, বারবার করে শেখ হাসিনাকে ফেরানোর দাবি উঠছে। প্রথম বেশ কিছু বিএনপি নেতা দেখছিলাম যে রীতিমতো হুমকি দিচ্ছেন, আরও অনেকে হুমকি দিচ্ছেন।
বলছেন যে এখানে যদি ঢাকায় শেখ হাসিনা না ফেরেন তাহলে দিল্লি অশান্ত হয়ে যাবে, তাণ্ডব শুরু হবে। কিন্তু আমার মনে হয় এখন বুঝতে পারছেন তারা পুরো আওয়াজটাই ফাঁকা আওয়াজ, কোনোভাবেই তারা ভারতের ওপর কোনো রকম চাপ সৃষ্টি করার জায়গাতেই নেই। অতএব শেখ হাসিনা কোথায় যাবেন, কি করবেন, কিভাবে করবেন সেটা একান্ত তার উপর নির্ভর করছে এবং কোন দেশে তিনি থাকছেন তার উপর নির্ভর করছে। সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনার খুনের হুমকি, তার বিরুদ্ধে স্লোগান এবং একের পর এক, আপনি নিশ্চয়ই শুনলেন, আমি আপনাদেরকে বললাম, একদিকে সচিবালয়ের গুরুত্বপূর্ণ ভবনে আগুন লাগিয়ে দেওয়া, যেখানে সেতু দপ্তর ছিল, যেখানে সড়ক দপ্তর ছিল, এবং বগুড়া জেলাতে একের পর এক আওয়ামী লীগ নেতার হার্ট অ্যাটাকে মৃত্যু। কি মনে হচ্ছে আপনার, আদেও কি শেখ হাসিনা দেশে ফেরার মতো পরিবেশ তৈরি হয়ে রয়েছে? শেখ হাসিনা ফিরলে তিনি আদেও তার মানে তিনি কি কোন দুর্নীতি করেছেন, কি গণহত্যা করেছেন, কি করেছেন না করেননি, তার সপক্ষে বা বিপক্ষে বলার মতো কোনো জায়গা থাকবে কি, নাকি পরিণামটা ভয়ঙ্কর হবে এবং সেটাই চাইছে বর্তমান অস্থায়ী সরকার? রোকেয়া প্রাচী। দেখেন, 5ই আগস্ট তাদের পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করবার। 5ই আগস্ট তখন তারা সাকসেসফুল হতে পারেনি। তারা তারপর যেটা করলো, এখন পর্যন্ত শত শত মিথ্যা বানোয়াট মামলা দিয়ে শেখ হাসিনাকে কিন্তু অপরাধী করবার একটা চেষ্টা করছে। এবং গত 5 মাস পর্যন্ত কিন্তু তারা জাতিসংঘকে কোনো হত্যা মামলার, কোনো হত্যার সঠিক সংখ্যা এবং সঠিক তথ্য দিতে পারেনি। দুর্নীতির কথা তারা 5 মাস ধরে বলছে, কিন্তু সেটার কোনো সঠিক তথ্য নেই। এই মুহূর্তে 72 ঘন্টায় 70 জন যেখানে খুন হয়, যেখানে আগুন সন্ত্রাস এবং জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে, জঙ্গি মদতদাতারা জেলখানা থেকে বেরিয়ে আসছে, রেহাই পাচ্ছে তাদের মামলা থেকে, এরকম একটা সন্ত্রাসময়, এরকম একটা জঙ্গি তৎপরতাময় জায়গায় শেখ হাসিনাকে তারা যে ফিরিয়ে আনতে যাচ্ছে, এটা তাকে হত্যা করার মানে প্রয়াস ছাড়া আমি আর কিছু দেখি না। এই মুহূর্তে বাংলাদেশে তাদের যে পরিকল্পনা, আমি মনে করি 5 তারিখে তারা যে হত্যা পরিকল্পনাটা ব্যর্থ হয়েছিল, এখন তারা যদি বাংলাদেশে শেখ হাসিনাকে যেভাবে ফেরত আনতে চাইছে, তাকে হত্যা করা অথবা তাকে অন্যায়ভাবে প্রহসনের বিচারের মাধ্যমে জেলখানায় তাকে আটক করে জেলখানায় হত্যা করবার পরিকল্পনা। প্রকাশ্য দিবালোকে আমরা দেখছি ঢাকাতে চিটাগংয়ে জঙ্গি আইসিসের তারা ফ্ল্যাগ নিয়ে মিছিল করছে। ভারত বাংলাদেশের যে বিদ্বেষ তৈরি হয়েছে, এটা ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা একটা বিশেষ গোষ্ঠী করছে। এবং এই আন্দোলনের সবচেয়ে বড় শরিকদার ছিল কিন্তু জামাত ইসলামী এবং হিজবুত তাহরিরা। কাজে এরকম একটা আন্দোলনের মাধ্যমে তারা যে ক্ষমতাটাকে দখল করেছে, যে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, এই অবৈধ অসাংবিধানিক সরকার যে বিচারের প্রহসন দেখাচ্ছে, তারা যে হত্যা মামলার কথা বলছে, হত্যা করা শহীদরা তো জীবিত হয়ে ফেরত আসছে, তারা তো সংখ্যাটা এখন পর্যন্ত জাতিসংঘকে দিতে পারেনি। তার মানে তাদের যা বক্তব্য পুরোটাই হচ্ছে প্রহসনমূলক, ষড়যন্ত্রমূলক, এবং এটি পরিপূর্ণভাবে আমি মনে করি বাংলাদেশকে ভারতের সাথে বিদ্বেষের একটা জায়গায় নিয়ে যাওয়া, জঙ্গি রাষ্ট্রে পরিণত করা। এবং তারা জানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ। কিন্তু তিনি আসবেন বীরের বেশে, তিনি আসবেন সম্মানের সাথে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাঙ্গপাঙ্গরা যেভাবে তাকে আনতে চাইছে, এটি একদমই তার আমি আসছি রোকেয়া, আমি আসছি আপনার কাছে। রোকেয়া প্রাচী, আমি আসছি আপনার কাছে। রোকেয়া প্রাচী আমাদের সঙ্গে ছিলেন, তিনি বলছেন যে শেখ হাসিনা যদি আসেন তাহলে তিনি বীরের মতো আসবেন, তিনি সম্মানের সঙ্গে আসবেন, যেভাবে এখন বর্তমান সরকার বা তার সঙ্গী সাথীরা চাইছেন সেভাবে নয়। আমাদের সঙ্গে যোগদান করে গেছেন ফারুক হাসান, গণ অধিকার পরিষদের সদস্য সচিব। ফারুক, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়, আমার শো সোজাসুজি স্বর্ণালীতে। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে, শেখ হাসিনা তিনি দেশে ফিরে আসবেন কিনা এবং এলে তার পরিণতি কি হতে পারে, শেখ হাসিনার আদেও বিচার হতে পারে, শেখ হাসিনার বিচার কে করবে? আপনারা বলছেন বারবার করে শেখ হাসিনা চান আপনারা ফিরে আসুক, কিন্তু শেখ হাসিনা ফিরে এলে আপনারা কি করবেন সেই বিষয়টা স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না। তার বিরুদ্ধে অ্যাকচুয়ালি কি অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলো এখন হঠাৎ করে, যেরকম কিছুক্ষণ আগে রোকেয়া প্রাচী তিনি বলছিলেন আওয়ামী লীগ নেত্রী, রাতারাতি একগুচ্ছ অভিযোগ, কোথায় 8 মাস আগে কি হয়েছে, 7 মাস আগে কি হয়েছে, সেগুলোকে এখন নথিভুক্ত করা হচ্ছে। আসলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আপনাদের উদ্দেশ্য রয়েছে তার উপরে নির্মম অত্যাচার করা, তালিবানি কায়দায় তার খুন করা, বা তাকে কারাগারে বন্দি করে রাখা দিনের পর দিন, কোনটা? কিসের জন্য চাইছেন শেখ হাসিনা দেশে ফিরুক? জি ধন্যবাদ। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি একদম শুনতে পাচ্ছি। জি ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই বলি, এই যে রোকেয়া প্রাচী বললেন যে শেখ হাসিনা বাংলাদেশে বীরের বেশে ফিরে আসবে, শুনেন, পৃথিবীর ইতিহাসে পালিয়ে যাওয়া স্বৈরশাসক কিংবা পালিয়ে যাওয়া কোনো চোর উনি বীরের বেশে কখনো তার নিজ দেশে ফিরে আসতে পারে না।
যিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, পালিয়ে গেছেন, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছেন জনগণের দৌড়ানি খেয়ে, এরকম একজন পলাতক ফ্যাসিস্ট স্বৈরাচার বাংলাদেশে বীরের বেশে ফিরে আসবেন, ইটস টোটালি ইম্পসিবল। এবং আমরা তাকে বাংলাদেশে চাই। কেন চাই? তার যে গণহত্যার বিচার, এই বিচার আমরা বাংলাদেশের জনতার আদালতে করব। জনগণ তার বিচারের জন্য মুখিয়ে আছে। তিনি বাংলাদেশের 2000 ছাত্র জনতাকে জুলাই আগস্টে হত্যা করেছেন, খুন করেছেন। তার প্রত্যক্ষ নির্দেশে বাংলাদেশে জুলাই আগস্টে গণহত্যা সংঘটিত হয়েছে। এই গণহত্যার বিচার অবশ্যই হতে হবে এবং একই সাথে তিনি 15টি বছর ভারতীয় রয়ের পরিকল্পনায় বাংলাদেশে একটি শ্মশান বানিয়ে তিনি কিন্তু আজকে দিল্লিতে বিতাড়িত হতে বাধ্য হয়েছেন। প্রত্যেকটা খুন এবং গুমের বিচারের জন্য বাংলাদেশের জনগণ খুনি হাসিনাকে বাংলাদেশে চাই। সেই বিচার করার জন্য আপনাদের সবসময় মনে হয়, আমি জানি না কেন আপনাদের মনে হয় যে সবকিছু নেপথ্যে ভারত রয়েছে, অথচ ভারত কিন্তু আপনাদেরকে সমানে সাহায্য করে যাচ্ছে। আজকের দিনে যখন আপনি কথা বলছেন, মানে আপনাদের এই ভারত বিদ্বেষের কারণটা কি? ভারত তো আগা পাঁচতলা শুরু থেকে আপনাদেরকে সাহায্য করে এসেছে, এখনো সাহায্য করে যাচ্ছে। পাসপোর্ট বাতিল করার পরেও এরকম একটা খুনিকে ইন্ডিয়া কিভাবে আশ্রয় দেয়? দ্যাট মিনস ইন্ডিয়া হচ্ছে খুনিদের আশ্রয়দাতা। কারণ কোনো রাষ্ট্র উইদাউট পাসপোর্ট কোনো ব্যক্তিকে আশ্রয় নিতে পারে না। সেই জায়গায় ইন্ডিয়া এরকম একটা গ্রেট টেররিস্ট মহিলাকে আশ্রয় দিয়ে এই নিয়মগুলো আপনাকে কে বললো? ভারতের মতো রাষ্ট্র কাকে আশ্রয় দেবে না দেবে এটা তো বাংলাদেশ ঠিক করতে পারে না, এক। আর দ্বিতীয়ত এটা খুব সুন্দর প্রশ্ন আপনি বললেন, আপনি বলবেন, আপনি শুনে নিন। আপনি বললেন যে শেখ হাসিনা একজন চোর, চুরি করে পালিয়েছে, না হলে জনগণ তাকে মেরে ফেলতো, চুরি করে পালিয়েছে, সেই জন্য বেশ আপনি আমাকে একটা কথা বলুন ফারুক, সেদিনকে বঙ্গভবনে যারা গিয়েছিল তারা কি বাংলাদেশের জনগণ, নাকি তারাও চুরি করতে গিয়েছিল? জানেন তারা কারা? আপনার কোনো আইডিয়া আছে? হাসিনার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, হাসিনা হচ্ছে 4 লক্ষ কোটি টাকার মালিক। আর এই 4 লক্ষ কোটি টাকা সে বাংলাদেশ থেকে চুরি করেছে। আর এই চুরির টাকা এবং ছেলের কাছে পাচার করেছে। অবশ্যই সেই তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইতিমধ্যে সেই তদন্ত শুরু করেছে এবং তদন্তে ইতিমধ্যে অনেক কিছু প্রমাণ হয়েছে। আমরা এই জন্য ইন্টারপোলের মাধ্যমে তদন্ত করবেন কি করে? তদন্ত করার জন্য ডকুমেন্টস দরকার, ডকুমেন্টসগুলো তো পুড়ে গেল। গতকাল বঙ্গভবনে আগুন লেগে গেল, সমস্ত ডকুমেন্টস পুড়ে গেল। এই যে আসল জায়গায় আসছেন, এই যে গতকালকে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে, এটাও ভারতীয় রয়ের পরিকল্পনায়। কারণ ইন্ডিয়া চায় না শেখ হাসিনার বিচার আমরা করি। ইন্ডিয়া চায় না শেখ হাসিনার বিচার আগুনের নেপথ্যে কারা রয়েছে? আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে এই আমাদের গুরুত্বপূর্ণ একটি জায়গা সচিবালয়ে আগুনটি লাগানো হয়েছে। বুঝতে পারলাম না হাসান, আপনি কি বলতে চাইছেন? মানে তারা মূলত সচিবালয়ে আগুনের নেপথ্যে কারা রয়েছে? সচিবালয়ে আগুনের নেপথ্যে কারা রয়েছে? বিচার কার্যকে বাধাগ্রস্ত করতে চায়। অফকোর্স আমাদের তথ্য আছে এবং তথ্যের আলোকে আমরা বলছি। না আগুনের নেপথ্যে কারা রয়েছে? ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা জড়িত, অবশ্যই জড়িত। তাদের প্রেসক্রিপশনেই মূলত এই আগুনটি লাগানো হয়েছে আমাদের সচিবালয়ে। এবং এটি কোনো সাধারণ আগুন নয়, এটি অ্যাবসলিউটলি পরিকল্পিত অগ্নিকাণ্ড। এবং এই অগ্নিকাণ্ডের মাধ্যমে তারা আমাদের গুরুত্বপূর্ণ নথিগুলো জ্বালিয়ে দিয়েছে এবং এই নথিগুলো জ্বালিয়ে দিয়ে তারা হাসিনার বিচার কার্য ঠেকাতে চায়, আটকাতে চায়। কিন্তু দেশ আপনারা চালাচ্ছেন, আওয়ামী লীগের একের পর এক নেতা বন্দী হয়ে রয়েছে, তারা কেউ মারা যাচ্ছে, কেউ বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছে। দেশ আপনারা চালাচ্ছেন, আপনাদের কাছে সেই সুরক্ষা বন্দোবস্ত নেই? যারা নিজেদেরকে ভবন রক্ষা করতে পারে না, যারা নিজেদের দরকারি কাগজপত্র রক্ষা করতে পারে না, তারা বন্দীকে নিরাপত্তা দেবে কি করে? আপনারা কি জানেন যে শেখ হাসিনা ফিরলেই দেশে মারা যাবে? সেই জন্য শেখ হাসিনাকে চাইছেন। পালিয়ে বেড়াচ্ছে না। বাংলাদেশে যারা একমাত্র চোর, যারা একমাত্র ওই খুনি ভোট ডাকাত, এরা পালিয়ে বেড়াচ্ছে। সুতরাং কোন চোর ডাকাত সন্ত্রাসীকে নিয়ে আমাদের একটা মাথা ব্যথা নেই, আমি আপনার কথা শুনলাম। সন্ত্রাসীকে নিয়ে আমাদের এক সেকেন্ড হাসান, আপনি সন্ত্রাসের কথা বলছেন, একটু পরে ভেবে উত্তর দেবেন। লুৎফুজ্জামান বাবর কে? হু ইজ লুৎফুজ্জামান বাবর? কে পিন্টু? এরা সন্ত্রাসী নয়, এরা জঙ্গি নয়, এদেরকে ছেড়ে দিচ্ছেন আপনারা। আর এখন শেখ হাসিনাকে সন্ত্রাসী বানাতে চাইছেন। লুৎফুজ্জামান বাবরকে, পিন্টুকে তারা কি করে ছাড়া পাচ্ছে? আমি আসছি আপনার কাছে, এক সেকেন্ড, এখানে রাজাগোপাল বাবুর কাছে আসি, এক সেকেন্ড। আদৌ কি শেখ হাসিনা কোথায় কোন দেশে রয়েছেন, বা তাকে বন্দি প্রত্যর্পণ চুক্তি যেটা 2013 সালে হয়েছিল, 2016 সালে সেটা সংশোধন হয়েছিল, সেই অনুযায়ী কোনোভাবে বাংলাদেশের কাছে কি ফেরত দিতে আদৌ ভারত বাধ্য? খুব স্পেসিফিক প্রশ্ন। না দেখুন, আমি 2-3টে কথা একটু বলে নিই। শেখ হাসিনা যখন ভারতে এলেন তখন বাংলাদেশ সরকারের অনুরোধেই তাকে ভারতবর্ষের আশ্রয় দেওয়া হয়েছিল। ভারতীয়
এয়ার স্পেস ব্যবহার করতে দেওয়া হয়েছিল বাংলাদেশের বায়ুসেনাকে। সুতরাং সব কিছু অনুমতি নিয়ে তিনি সেই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং উনি ভারতবর্ষে এসেছিলেন সেইভাবেই। সুতরাং তাকে আমরা অতিথির মর্যাদা দিয়েছি। বাংলাদেশ আমাদের বন্ধু দেশ এবং সেখানে শেখ হাসিনার অসম্মান মানে বাংলাদেশের অসম্মান, সেটাই আমরা ভেবেছি। আমাদের সংস্কৃতিতে অতিথি দেবো ভবা, এবং আমরা ততদিন পর্যন্ত শেখ হাসিনা নামে বাংলাদেশের কোনো কোর্টে তার নামে কি অভিযোগ আছে কোথাও জানা যায়নি। এখন আমরা জানতে পারছি, এখন আপনারা জানাচ্ছে তার সবকটাই হচ্ছে তার প্ল্যান, সবকটাই তা চলে আসার। সুতরাং আমাদের, আপনি জেনে রাখবেন, আমাদের সঙ্গে যে প্রত্যাবর্তন চুক্তি আছে সেই চুক্তিতে পরিষ্কার বলে দেওয়া আছে যদি কোনো বন্দীকে ফেরত পাঠানো হয়, তার যদি কোনো পলিটিক্যাল ইন্টারেস্ট থাকে সেটা আমরা কোনো মতেই রাজি নই। কেননা উনি এসেছেন, যে সমস্ত অভিযোগগুলো আপনারা জানিয়েছেন সেগুলো সবটাই ওনার চলে আসার পর আগে থেকে, এবং তাও হচ্ছে কোথায় পুরো স্ট্র্যাটেজিটাই ভুল করে ফেলেছে ইউনূস। এক্স্যাক্টলি, হাসিনাকে পাওয়ার জন্য পুরো জিনিসটাই ভুল করে ফেলেছেন। এবং এটা নরমাল কোর্টে হচ্ছে না, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল যেটা আছে, দেশের কোনো কোর্ট বানিয়েছে একটা না, সেটা তো শেখ হাসিনার সময় হয়েছিল, মুক্তিযোদ্ধাদের সময় রাজাকারদের তাদের বিচারের জন্য তৈরি হয়েছিল। এটা একটা স্পেসিফিক কোর্ট, এবং সেই কোর্টে যখন ব্যাপারটা করা গেল তাহলে বোঝা যাচ্ছে এটা একটা পলিটিক্যাল ইন্টেনশন। ভারত একে যতটা পারবে সে বাধা দেবে। মোহাম্মদ ইউনূস বুঝেছেন, উনি বলেছেন আমরা ওয়েট করবো, সেই জন্যই বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে। খুব স্পেসিফিক পয়েন্ট, আমাদের সময় একদমই নেই, একদম ছোট্ট আলোচনার মধ্যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। সময় একটা বিরতির পর ফিরে আসছি। এই নিয়ে ভবিষ্যতে আলোচনা চলবে এবং নিঃসন্দেহে শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে সেদিকে নজর রাখবো আমরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।